দেশ ছিল, দুঃখ ছিল, কষ্ট ছিল, কিন্তু পরিষ্কার আকাশ ছিল, বুক ভরা নিঃশ্বাস ছিল। সেখানে যুবক যুবতীরা স্বপ্ন দেয়, কিছু ঠিক, কিছু বেঠিক, কিন্তু মেরুদণ্ড শক্ত ছিল, গোটানো আস্তিন ছিল, রুখে দাঁড়াবার স্পর্ধা ছিল। এই দেশটা শিক্ষা নির্দিত শিল্পে সবার আগে ছিল। সেই দেশে আয়ু ছিল, ক্ষমতা ছিল, জ্ঞানের আলো ছিল। আজকে সেই দেশের গল্প বলতে এসেছি, কালটা বর্তমান। কিন্তু এটা গল্প না সত্যি, তা বিচার আমরা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আবার একটি সন্দেহজনক মৃত্যুর খবরে রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবারকার ঘটনা কামারডাঙ্গা শহরে। মৃতদেহ পাওয়া গেল প্রশান্ত গুহ নামক এক পরীক্ষকের। গতকাল রাত্রে তাঁকে রেল লাইনের ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। গত কমাসে 3 জন পরীক্ষকের রহস্যজনক মৃত্যু আর অপরাধীদের খুঁজে বের করতে পুলিশের সম্পূর্ণ ব্যর্থতা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। অনিমেষ বাবু, আপনাকে প্রথম জিজ্ঞাসা করতে চাই, গত 4 মাসে 3টে রহস্যজনক মৃত্যু, কোনোটারই কোনো বিশ্বাসযোগ্য এক্সপ্লানেশন পাওয়া যায়? এ ব্যাপারে আপনার কিছু বক্তব্য আছে? নিশ্চয় নিশ্চয়। দেখুন, প্রত্যেকটা মৃত্যু তদন্ত হচ্ছে। একটা প্রিলিমিনারি পোস্টমর্টেম রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে প্রশান্তবাবুর একটা সাডেন স্ট্রোক হয়েছে। হ্যাঁ, সেটা থেকে কিছুটা ব্রেন হ্যামারেজে পা, তবে আরও কিছু ইনভেস্টিগেশনস এখনো বাকি। দেখুন, পুলিশের রিপোর্টের সঙ্গে আমাদের নিজস্ব তদন্তে একটা অসঙ্গতি কিন্তু দেখা যাচ্ছে। এই যেমন গতকালের ফটিনাকার পাশে যদি ধরি, পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে মৃতদেহ উদ্ধারের প্রায় 2 ঘন্টা আগে, মানে রাত্রি 7:30 নাগাদ ঘটনাটা ঘটে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে মিস্টার গুহ সাধারণত 5:30টার দিকে অফিস থেকে বেরিয়ে যান। উনি 6:35 লোকাল ধরে বাড়ি দিতে। এর থেকে একটা কমপ্লেট প্রশ্ন উঠছে নাকি? না না, এসব সম্পূর্ণ স্পেকুলেশন। তা আপনার নাম তৃষা, তাই না? হ্যাঁ, তৃষা মিত্র। দেখুন মিস মিত্র, আমার মনে হয় স্পেকুলেশন করাটা আমাদের ঠিক হবে। আমরা ল এনফোর্সমেন্টের লোক, অ্যান্ড উই অনলি অ্যাক্ট বেসড অন এভিডেন্সেস অ্যান্ড নট জাস্ট মেয়ার স্পেকুলেশনস অর গাট ফিলস। আর তাছাড়া আমরা যে ভদ্রলোকের কথা বলছেন, মানে মিস্টার গুহ, উনি সাধারণত ওই সময় ওই লোকাল ধরে অমুক জায়গা দিয়ে বাড়ি ফেরেন। কিন্তু সেদিন রাত্রে যে উনি ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিলেন, এটা কি কোথাও লেখা আছে মিস মিত্র? সুতরাং বুঝতেই পারছেন there is a clear gap in your narrative. দেখুন, আপনারা ইনভেস্টিগেশন শেষ হতে এসিপি অভিজিৎ দত্ত নিজেই মামলা তদারকি করছে। খুব শিগগিরই আপনারা সবাই ফাইনাল রিপোর্ট। আর তাছাড়া পবিত্রবাবু দপ্তরের সঙ্গে এই ঘটনা ওতপ্রোতভাবে জড়িত, উনি যথেষ্ট ইনভলভ কে হচ্ছে। ডেফিনেটলি। দেখুন, শিক্ষা দপ্তরের কেউ যদি, মানে সেটা যে কেউই হোক না, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, আমি আপনাদের আশ্বস্ত করছি আমি নিজে বিভাগীয় তদন্ত করে শাস্তির ব্যবস্থা করব। আর আমরা শুনেছি বিজেপি কেন্দ্রে হস্তক্ষেপের দাবি করেছে, ওরা মানুষের এভিডেন্স সাপ্রেস করা হচ্ছে। আরও অভিযোগ করা হয়েছে যে তদন্তের স্লো প্রগ্রেসের কারণ প্রশাসন পুলিশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। না, শুনুন, দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমাদের প্রশাসন
এই ইনভেস্টিগেশনে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স করছে না বা করবে না, সামান্য দু চারটে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তুমুল শোরগোল তুলেছে বিজেপি। এটা এটা শুধুমাত্র জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রচেষ্টা, আর কিছু না। আবারও বলছি, পুলিশকে তাদের কাজ করতে। পাবলিক সেন্টিমেন্ট কিন্তু খুব খারাপের দিকে। এটা পাবলিক সেন্টিমেন্ট নয় স্মিথ। কিছু বামপন্থী মিডিয়া জনগণের মধ্যে গুজব ছড়ানোর জন্য এই ধরনের প্রচার, আমরা জানি সেসব মিডিয়া হাউসগুলো ঠিক আছে, আপনারা 2 সপ্তাহ পর আসুন, একটা ডিটেল রিপোর্ট আপনাদের দেওয়া হয়। ও আর হ্যাঁ, আমি মিডিয়াকে একটাই কথা বলতে চাই যে তদন্ত চলাকালীন আপনারা দয়া করে কোনো ফেক নিউজকে এনকারেজ বা প্রপাগেট করবেন না। নমস্কার, আসুন স্যার। आज फिर से देर हो गई। हाँ, वो दीदी से मिलने कोनो रिपोर्टर लोग आए रहे, और ये कलकत्ते का ट्रैफिक एकदम बेकार। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया बहुत ऐसे की हो गया, रखिए अपने दिल पे। अरे इस बार बताइए दिल कैसा रहा? हाँ दिन, अरे टेबुलेशन का काम चल रहा है, सुनती हो? हाँ। काम बहुत ही बढ़ गया है इस बार। आप बैठिए इधर, हम खाना लेकर आते हैं। हाँ, ये खाने में क्या बना है? तिल की रोटी। अच्छा, अच्छा लाओ जल्दी। रिपोर्टर दो कहाँ है? अरे काहे गुहा बाबू के घटने के कारण दीदी से बहुत सवाल जवाब कर रहे। टीवी में बस यही घटना के बारे में बात। दीदी कहाँ को ले लीजिए। अरे दीदी को बयान देने से मना कर दी, बोला 2-4 दिन बाद आ। अरे तुम खाना खा ली हो का? नहीं ला रहे। तो जल्दी लाओ ना, पेट में चूहा दौड़। बस शुरू कीजिए। वो सुनो, वो हमार बांग्ला पार्टी का आवाज है। देखना ठीक 5 मिनट बाद बीजेपी का जुलूस निकलेगा। हाँ? पुलिस ये तो नहीं बताया आप हमको। ये सब जानकर कहाँ पर लोग रे रेशमा? हाँ, 2 लोग पुलिसकर्मी के साथ शिक्षा विभाग में आए। सच? शिक्षा विभाग के साथ पुलिस? ई तो अजीब बा। काहे? कहा है हमको नहीं मालूम। आप कुछ खाइए, ला रहे। नहीं नहीं, बस निकल ही रहे। ठीक है रतिक भाई, चलते हैं। हाँ चल। सुनो, संभाल के रहो, माहौल कुछ ठीक नहीं लग रहा हो। तुम्हारा किससे शुरू हो गया? पर ठीक ही कह रहे हो, हमें लगता है गांव वापस चल जाना ही बेहतर होगा। का तो पागल हो गई है का? अरे गांव वापस जाके करेंगे का? हाँ? अरे खुदा का खेल है, बस मनुष्य बातें करूंगा। बोलना बेकार। और बबुआ का स्कूल, हमारा नौकरी। अरे नौकरी मिलना पूरा दाल भात है। तू काहे घबरा रही है रेशमा? अरे हम मामूली लोग हैं, हमें इन सब झमेले में नहीं पड़ना है। वो सब बड़ा बाबू लोग से। हमें नहीं पता। आपके दफ्तर में ये घटना, लोग कह रहे हैं खून, और पहले भी 2 घटना हो चुका है। इससे आगे चुनाव के बारे में कुछ ठीक नहीं लग रहा हमें।
सुनिए एक काम कीजिए अभी नौकरी छोड़ दीजिए सच्ची कह रहे हो हम निश्चित है आपको बढ़िया से सिक्योरिटी गार्ड का नौकरी कहीं मिल जाएगी दूर ससुर का नाती ये महंगाई में हम सिक्योरिटी गार्ड का नौकरी करेंगे कुछ भी बोलो बस नहीं अरे रुको इस चुनाव के बाद गर्मियों के छुट्टियों में 1 महीना थे बबुआ को लेकर दाव घूम जा ठीक बा बबुआ की स्कूल खत्म होने पर हम लोग गाँव चल जाए आपकी करवा लीजिए हाँ करवाने গত মাসের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সংবাদদাতা তৃষা মিত্র কথা বলেছেন এসিপি অভিজিৎ দত্ত এবং আমার বাংলা পার্টির সাধারণ সম্পাদক অনিমেষ মুখোপাধ্যায়ের সঙ্গে। তৃষা, তুমি ঠিক কি জানতে পারলে? প্রাথমিক ময়নাতদন্তে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এটি অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হয়েছে মাথায় রক্তক্ষরণ ও স্ট্রোকের ফলে মিস্টার গুহর মৃত্যু হয়েছে যদিও বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে যার উত্তর পুলিশ এখন দিতে পারছে না পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি বলে এসিপি অভিজিৎ দত্ত আমাদের জানিয়েছে কিরে এত দেরি হলো? হ্যাঁ দেরি হয়ে গেল পবিত্র বিশ্বাস ফোন করেছিলেন সে কি শিক্ষামন্ত্রী নিজে? হ্যাঁ ওই আর আচ্ছা তারপর নিজেই শোনো আর আমি যে 15 জনকে পাঠিয়েছিলাম তাদের কি হলো? না পবিত্রবাবু এদের কাউকেই নেওয়া যাচ্ছে না অধ্যাপক হওয়া তো দূরের কথা কেউ রিসার্চ ফেলো হওয়ারও যোগ্যতা রাখে না কিছুই জানে না আমরা কিভাবে তাদের কনসিডার করতে পারি? ডক্টর ভট্টাচার্য এরা ভালো মানুষ, ভদ্র, সৎ। হতে পারে কিন্তু তারা পড়াতে পারবে না পবিত্রবাবু আর এরা যদি পড়ায় তাহলে কি ধরনের ছাত্র তৈরি হবে বুঝতে পারছেন ছাত্ররা কি শিখবে? ডক্টর ভট্টাচার্য আপনার কি মনে হয় ছাত্ররা এখন শিখছে? নোট দিয়ে দিন আর তারপর বাড়িতে গিয়ে পড়ে নিতে বলুন, তাহলে তো লেখা চুকে গেল। আমরা তো তাদের জন্য পরীক্ষাও সহজ করে দিয়েছি, তাই না? হ্যাঁ পরীক্ষার সময় ইনভিজিলেশন বন্ধ করার অর্ডার দেওয়া হয়েছে এরা সাদা কাগজ জমা দিচ্ছে প্রচণ্ড কপি হচ্ছে এর ফলে আমাদের ছাত্ররা রাজ্যের বাইরে কম্পিটিটিভ এক্সামগুলোতে কোয়ালিফাই করতে পারছে না আর আমরা জানি যে প্রচুর পরিমাণ ডোনেশন আর নগদ টাকার লেনদেনও হচ্ছে এগুলো তো আর হতে দেওয়া যায় না তাই না? আর আপনি শিক্ষামন্ত্রী আপনি যদি এসব বন্ধ না করতে পারেন তাহলে তাই নাকি? কে কে ইনভলভড আপনি জানেন? আপনার কাছে কিছু প্রমাণ আছে? দেখো মনে হচ্ছে উনি এই ব্যাপারটাকে জানেন না তার মানে ডেফিনেটলি অন্য কেউ ইনভলভড হতে পারে, তবে বলা শক্ত। আচ্ছা বাকিটা শোনো হ্যাঁ ট্যাবুলেশনে গাফিলতির প্রমাণ আছে ইচ্ছে করে নম্বর বাড়ানো হয়েছে টাকার লেনদেনের একটা অ্যাকাউন্টও আছে এসব আপনার কাছে আছে? হ্যাঁ প্রশান্তবাবুর ঘর থেকে পেয়েছি আমি ডেফিনেটলি ইনভেস্টিগেট করব। যদি এসব সত্যি হয় তাহলে এ তো খুব লজ্জার কথা। আমি আপনার কাছে 2-1 দিনের মধ্যে লোক পাঠাচ্ছি। আপনার চেনা ওই পার্থকেই পাঠাবো, ওর হাতেই এগুলো দিয়ে দিন। অন্য কাউকে দেবেন না কিন্তু। আর মিডিয়াকে প্লিজ কিছু বলবেন না এখনই, বুঝতেই তো পারছেন সামনে ভোট, একটু সময় দিন আমাকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আচ্ছা ছাড়লাম। এটা ঠিক লাগছে না বাবা। আমি জানি বাবা কিন্তু কি করব অনেক কাগজপত্র আছে আমার কাছে পুলিশে যাব বুঝতে পারছি না কি করা উচিত আমার এটা কিন্তু চিন্তার পাকা। একটু অনিমে মুখার্জি বাবুকে ফোন করবে
অনিমেষ যদি কিছু একটা করতে পারে। বাবলি তুই তো জানিস। জানি, কিন্তু অনেকদিন তো হলো, একটু ভেবে দেখো। হ্যালো আমি, ও জয়ী, আমি সোম বলছি। হ্যাঁ অনেকদিন পর। তোমরা কেমন আছো? হ্যাঁ এই একরকম চলে যাচ্ছে। অমিত আছে? ও হ্যাঁ বাবলি ভালোই। ওর ব্যাপারেই ফোন করছি। তোমরা কি জানো যে ও WBCS এর চিফ এক্সামিনার হয়েছে? হ্যাঁ থ্যাংক ইউ। ওকেই বলে দিও নেক্সট যখন দেখা হবে। আর অমিতকে একটু বলো ও যদি ফোন করে ওর সুবিধে মতো। হ্যাঁ তোমরাও ভালো। শিখিরি কোন জিনিস নি? কি না কথাতে ডিসাইড করলাম কখনই বানতি আছে রীতি। তুই নাকি চিনলি কি করে? প্রবীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অমিতাভ মুখোপাধ্যায়কে কে না চেনে বলতো? ওই আমার বাংলা পার্টির সাধারণ সম্পাদক অনিমেলি মুখার্জির বাবা হন। জানি প্রেসিডেন্সির গ্রাজুয়েট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 60-এর দশকের শেষ থেকে কমিউনিস্ট পার্টিতে চলে যান, তাই না? তারপর নকশাল আন্দোলন। আর জানিস তো সিদ্ধার্থ রায় জমানায় উনি বেশ কিছুদিন নিখোঁজও ছিলেন। তারপর তো আর্মিও জয়েন করে। আর্মি নয়, ওই দিয়েছে। হ্যাঁ 1986 সেই অনন্তনাগ দাঙ্গা, জানিস হাজার হাজার কাশ্মীরি বন্দী তার জওয়ানকে একেবারে নির্বিচারে খুন করছিল JKM আর জয়সী মোহাম্মদ, জাসিন মালিক আর কাজী বাবা। সেই কাজী বাবা কি 2001 সালে আমাদের পার্লামেন্ট আক্রমণ করে? কারে 2003 সালে কমান্ড্যান্ট মুখার্জির নেতৃত্বে শ্রীনগরে গাজী বাবার গোপন আস্তানায় হানা দেন একটা BSF প্লাটুন। এটা একটা বিশাল খবর ছিল রে। সে তো বটেই। দিদিকা 12 বা 15ই আগস্ট হবে, আমার ঠিক মনে নেই বুঝলি। তবে তখন আমি সবে সবে ABP জয়েন করেছি। মাত্র 12 জন DSF জওয়ানকে নিয়ে কমান্ড্যান্ট মুখার্জি শ্রীনগরে গাজী বাবার গোপন আস্তানা অ্যাটাক করে। প্রায় 25 জন জেইশের ভাড়াটে সেনার লাশ নিয়ে ফিরেছেন তিনি। ভাবতে পারিস একজনও বেঁচে ছিল না, ইনক্লুডিং গাজী বাবা। মাত্র 5 জন জওয়ান বেঁচে ছিল। আর শুনেছি একা হাতে 7 জনকে জবাই করেছিলেন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে। সেটা খানিকটা এক্সাজারেশন, বাট আমি ওনার সাহস আর ব্যালেন্স নিয়ে জাস্ট কোনো কথা হবে না। যাকে তুই এবার খাল সিগারেটটা প্রায় তুই ওনাকে নিয়ে একটা স্টোরি করেছিলি না? হ্যাঁ ওটা 2015 সালে, ওই ওনার বীর চক্র পাওয়ার জাস্ট পরপরই। দাঁড়া বেলটা বাজে। তো মানে কি বাজে দেখছি। ভালো আছি এই এক করবে। তা তোমরা কি অনিমেষ কি তোমাদের টাইম দিয়েছিল? ও তো বাড়ি নিয়ে আজকে। না না আজকে আসলে আমরা ADG মুখার্জির সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। ও আচ্ছা, কি ও কি জানে তোমরা আসবে?
না মানে আমরা ওই দিয়ে যাচ্ছিলাম, আপনার তো দেখা করে যাই। অসুবিধা হবে কি কাজ? না না, তোমরা একটু বসো, আমি একটু দেখি আর দেখে দিচ্ছি। আমরা বসো, ঠিক আছে? বাবা একদমই গোছানো নেই, আমি একটু ঠিক করে বসো তোমরা। আমি সেটা রেখে যাচ্ছি, বস। তোর অ্যাঙ্গেলটা কি রে? তুই ওই 3টে ডেক ইনভেস্টিগেট করছিলিস? লালবাজারে গেলে হতো না? তোর লালবাজারে কিচ্ছু পাওয়া যায় না, মাথায় একটা আইডিয়া আছে রে, দেখি চোখ। কেমন আছো তৃষা? সরি স্যার, আজকে আপনাকে ফোন না করেই চলে এসেছি আমরা। না না, স্যার, ও হচ্ছে প্রবীণ, আমাদের ফটোগ্রাফার। স্যার আপনার ছবি নিলে অসুবিধা নেই তো? আমার ছবি? আচ্ছা না, তোমরা তো এখন নিশ্চয়ই খুব ব্যস্ত, আর 2 মাস বাদে ইলেকশন। চা খাবে নাকি? না না, আজকে থাক স্যার। আজকে একটা খুব দরকারি বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো বলে এসেছি। তুমি তো জানো তৃষা যে আজকাল আমি রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করি না। আমাদের দিন আর মূল্যবোধ কোনোটাই আর নেই। কি কোনো আমার ছেলের সঙ্গেই কথা বল। না না, আমরা অনিমেষ বাবুর ইন্টারভিউ অলরেডি নিয়েছি। তাহলে আমি কিভাবে তোমাদের হেল্প করতে পারি? স্যার, আপনি মিস্টার প্রশান্ত বুকর ঘটনাটা শুনেছেন তো? প্রশান্ত বুগো? হ্যাঁ হ্যাঁ, ওটা তো পুলিশ অ্যাক্সিডেন্ট বলছে, তাই না? এর আগে আরো দুজন একই রকমের ডেট, আর এদের সবার মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে এরা সবাই এক্সামিনেশন সিস্টেমের সঙ্গে সামহাউ জড়িত। সেটাও পুলিশ বলছে অ্যাক্সিডেন্টাল নয় ন্যাচারাল কজেস। আপনি বলুন স্যার, একটা বেসিক ইন্টেলিজেন্স যাদের আছে তারা কেউ এই থিওরিটা বিশ্বাস করবে? এই পশ্চিম বাংলায় তৃষা কতজন মানুষ নিজের বেসিক ইন্টেলিজেন্স ব্যবহার করে? হ্যাঁ স্যার, আমি পরশু দিনকে WBCS এর হেড এক্সামিনার ইন্দ্রাণী ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যাচ্ছি। বাংলায় কম্পিটিটিভ এক্সামস নিয়ে কিছু তো একটা গন্ডগোল চলছেই, দেখি উনি কিছু যদি বলতে পারেন। ইন্দ্রাণী ভট্টাচার্য মানে ডক্টর সোমশুভ্র ভট্টাচার্যের মেয়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? হ্যাঁ, আমি তো ওকে জন্মাতে দেখেছি। আমি আর ওর বাবা নরেন্দ্রপুরের একই ব্যাচ, তারপর প্রেসিডেন্সিতেও একের সঙ্গে জয়েন করে। সমু মানে কমরেড সোমশুভ্র ভট্টাচার্য, আমরা কমিউনিস্ট পার্টিতে একই সঙ্গে জয়েন করি। তখনও আমরা কিশোর। 1969 সালে চারুদার ব্যাট চারুদা একটা স্বপ্ন দেখিয়েছিল, একটা সামাজিক বিপ্লবের স্বপ্ন। 1973-এ চারুদা মারা যাবার পর সমু গিয়ে উত্তর বাংলার কোথাও একটা গিয়ে লুকিয়েছি। আমিও পার্টি ছাড়লাম, কলকাতা ছাড়লাম, দেশের জয়েন করলাম। তখনই উই লস্ট টাচ। তবে দীপা মানে সমু স্ত্রী, ওর সঙ্গে জয়িতার চিরকালই যোগাযোগ ছিল। আর বাবলি মানে ইন্দ্রাণী, ও তো অনিমেষের ফেভারিট দিদি, ওর থেকে 10 বছরের মতন বড়। তারপর সমু কলকাতা ফিরে এলো, প্রেসিডেন্সি জয়েন করলো অধ্যাপক হিসেবে। আর দীপা মারা গেল তাও বছর 15 হবে, তখনও বাবলি কলেজেতে। ভালো নেই, সমু একদম কালেক্ট। রিটায়ার করবার পর আর কারুর সঙ্গে কোনো যোগাযোগ রাখ। ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, ওর ডিসার্টেশন এখনো কলেজের পাঠ্য। কিশা, তুমি ঠিক আমার থেকে কি চাইছো? স্যার, আপনার মিস্টার পল্লব বর্মনের সঙ্গে এখনই যোগাযোগ আছে? মনে হচ্ছে তুমি তোমার হোমওয়ার্ক করে এসেছো। গাজী বাবার রেডে উনি আপনার কমান্ড্যান্ট ছিলেন? হ্যাঁ, হি ওয়াজ মাই সেকেন্ড ইন কমান্ড। পরে তো এটিজিও হলো। আমি তো বুঝতে পারছি তুমি কি চাইছো, তবে এই ঘটনাটা এখনো তো স্টেটের জুরিসডিকশনে, তাই না? জাস্ট আ ম্যাটার অফ টাইম স্যার। পাবলিক ওপিনিয়নের যা অবস্থা, আর সামনেই ভোট স্যার, একটু হেল্প যদি আপনার পাই। তৃষা, আমাদের জেনারেশন একটা মুখদন্তহীন শার্দুলের মতো, আর এই সমাজ ব্যবস্থায় একটা ধস নেমেছে ঠিক গঙ্গার পাড়ের মতো। যে বড় বড় বট গাছগুলো সেই পাড়ের মাটিতে আঁকড়ে ধরে থাকতো,
সেই বট গাছগুলো একের পর এক বেয়ে পড়ছে। গাছগুলো যদি একে একে কমে পড়ে একসময় আমাদের বাড়ির দেওয়ালেও কি ফাটল ধরবে না? তো হাবল তো ধরছে, তুই চারদিকে চেয়ে দেখো, আমাদের প্রিয় জিনিসগুলো নড়বড় করছে, ভেঙে পড়ছে, আর আর আমাদের কিছু যায় আসে না, অ্যাজ ইফ উই আর লিভিং সামবডি এলসেস লাইফ। সব সহ্য হয়ে গেছে। স্যার স্যার প্লিজ যদি আপনি নিশা, আমার মনে হয় এবার তোমরা এসো। আর একটা জিনিস, ইন্দ্রাণীর সঙ্গে দেখা হলে ওকে একটু সাবধানে থাকতে বল, ঠিক আছে? ওই কথাটা কেন বললেন? বিস্তর গোলমাল কবির এটা জানবার জন্যই তো যাচ্ছ। ঠিক আছে স্যার, আজকে কাপড়ে আসি, ম্যামকে বলে দেবেন। তোমরা সাবধান। সমুদাকে ফোনটা করো বাপ, দুদিন হয়ে গেল, আমার ব্যাপারটা ভালো ঠেকছে না। সমু এতদিন কোনো কন্ট্যাক্ট রাখেনি জয়। তোমারও তো একটা ফোন করা উচিত ছিল। I don't think we should talk about this. He doesn't want to face reality. অনেক দিন হয়ে গেছে। সমুর কাছে না, ও এখনো ভাবে যে আমি দলছুট, একজন রেনেগেট। ও বড় একা, আর দীপা চলে যাওয়ার পর তাছাড়া ওর রাগটা তো ওর নিজের ওপর, সমাজের ওপর, তোমার ওপর তো নয়। And I represent that সমাজ, জয়। এটা তোমার নিজস্ব খেলছে, তুমি যদি এখন নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখতে চাও সেটা তোমার প্রশ্ন। অনেক দিন হয়েছে, ফোনটা করো। সমু বিশ্বাস করে যে আমি পালিয়ে গেছিলাম, পার্টি ভেঙে দিলাম। পার্টি পার্টি তখন ছিল না, তুমি ভুলে যেও না আমিও পার্টিতে ছিলাম। চাঁদদা মারা গেছিল, আর কানুদা আরো অনেক আগে পার্টি ছেড়ে চলে গেছিল। জঙ্গল জ্বলতে শুরু করেছে বাবা, ইঞ্চি ইঞ্চি করে আগুন এগিয়ে আসছে, আর তোমার ছেলে সেই আগুনের একেবারে মাঝখানে। কেউ যদি কিছু না পারে, বাবর, আমাদের দিন শেষ জয়। একটা অন্যায় হচ্ছে, তুমি জানো। আমার কিছু করার নেই, মানুষ কিন্তু এবার বন্দুকের নলের সামনে আমার কিছু করার নেই। করার নেই না ইচ্ছে নেই। ফোনটা করো, এড়িয়ে যেও না। An explosive announcement today from BJP spokesperson Rudra Shankar Mitra. In a press conference, he directly charged the ruling coalition for complete corruption in the education system. He alleged that all entrance examinations are rigged and crores of rupees are fattening the coffers of the ruling coalition. Mr. Mitra has asked the center to immediately start an investigation. রুদ্রবাবু আরো বললেন যে পুলিশও এই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি বললেন যে ওনার কাছে খবর আছে যে বিগত 3 মাসে পরপর 3টি খুনের কোনো তদন্ত না হওয়ার পিছনে রয়েছে পুলিশ ও প্রশাসনের মধ্যে আঁতাত। উনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। সাধারণ সম্পাদক শ্রী অনিমেষ মুখোপাধ্যায় বললেন, ভোটে অনিবার্য হার এড়াতে ভারতীয় জনতা পার্টি এই ন্যাক্কারজনক পন্থা অবলম্বন করছে। তিনি জনগণকে সাবধান করে বললেন কেউ যেন এই প্ররোচনায় না ভোলে। তিনি আরো বললেন যে তার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের জনগণ আগামী নির্বাচনে এর যোগ্য উত্তর দেবে। না না, এটা প্লিজ রেকর্ড করো না, এটা কমপ্লিটলি অফ দ্য রেকর্ড বলতে চাই। আচ্ছা শিওর না, শিওর, ঠিক আছে। আচ্ছা ম্যাম, আমরা অনেকদিন ধরেই খবর পাচ্ছি যে বাংলায় কম্পিটিটিভ এক্সামসগুলো নিয়ে কিছু একটা গন্ডগোল তো চলছে। সন্দেহজনক পরিস্থিতিতে 3 জন এক্সামিনারের মৃত্যু, কিন্তু কেউ কিছু পাত্তা দিচ্ছে বলে তো মনে হচ্ছে না। দেখো, আমি তো সব পরীক্ষার কথা বলতে পারবো না,
তবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের কথা বলতে পারি, গন্ডগোল একটা ডেফিনেটলি আছে। অনেকেই তাই বলছে, কিন্তু প্রমাণ আছে কি কিছু? হ্যাঁ, প্রমাণ আছে। রফি, দরজাটা বন্ধ করো তো। হ্যাঁ ম্যাম। এটা তো WBCS এর অ্যান্সার শিট মনে হচ্ছে, কিন্তু কিছুই তো দেখিনি। ঠিকই ধরেছে, এটা দেখ আরেকটা। আমি বুঝতে পারছি না, মানে এটাও তো ফাঁকা, তাহলে সবাই তো ফেল। দাঁড়া, এটা দেখো, এই ট্যাবুলেশন শিটটা, ওই দাগ দেওয়া নামগুলোর সাথে নম্বরগুলো মিলিয়ে নাও। এটা তো সবাই ঘুরে ঘুরে নম্বর পেয়েছে। এটা তাই, সবার অলমোস্ট 90% বেশি নম্বর। দাঁড়া, তোমাকে আরেকটা জিনিস দেখাই। গেল মোবাইলটা অ্যাটলেট। এখানে নামগুলোর সাথে নম্বর আর অ্যামাউন্টটা লিখে নাও। এটা তো ব্যাংকের ট্রানজাকশন শিট। সবগুলো সমাপ্তা, এদিকে ফাঁপা পেপার। 89%, 50,000 টাকা। সঞ্চিতা বড়ুই, 87% নম্বর, 45,000 টাকা। এ তো প্রচন্ড কারচুপি। এবছর WBCS এ প্রায় 3 লক্ষ অ্যাপ্লিকেন্ট ছিল, তার মধ্যে মেইনসে সিলেক্টেড হয়েছে 5,000। এরা প্রত্যেকে যদি 50,000 করে টাকা দেয়, তাহলে হিসেবটা করো। সেটা প্রায় 25 কোটির মতো। ঠিক তাই, কিন্তু এরপর ফাইনাল সিলেক্টেড হবে 500 থেকে 600, তারা দেবে আরো 3 লক্ষ করে, তার মানে আরো 15 কোটি। এরপর আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স, ACT, মানে অলমোস্ট 100 কোটি টাকার লেনদেন। আর এটা চলছে বছরের পর বছর। এর পেছনে কারা আছে জানেন? দেখো তৃষা, এটা বলা খুব মুশকিল, তবে উপর মহলে কেউ কেউ ইনভলভ, এতে কোনো সন্দেহ নেই। তো এটা এত বড় একটা ওয়াইড স্প্রেড করাপশন, কারণ পৃষ্ঠপোষকতা ছাড়া তো চলতে পারে না। আর শিক্ষা মন্ত্রকও বোধহয় জানে ব্যাপারটা। কি করে বুঝলে? অ্যাকচুয়ালি শিক্ষা মন্ত্রক থেকে একটা চিঠি পেয়েছি কিছুদিন আগে, আর পবিত্র বিশ্বাসের থেকে একটা ফোনও এসেছিল। পবিত্র বিশ্বাস মানে আমাদের শিক্ষামন্ত্রী? অ্যাকচুয়ালি উনি একটা রিকোয়েস্ট করেছেন। কি রিকোয়েস্ট? আমাদের যে ইনভিজিলেটর লিস্টটা আছে, তার পরিবর্তে উনি নতুন ইনভিজিলেটর অ্যাপয়েন্ট করবেন। বোধহয় কিছু একটা আন্দাজ করেছেন। আমি বললাম ওনাকে এই ট্যাবুলেশন শিটের কথা, উনি জানতেন না ব্যাপারটা। বললেন ডেফিনেটলি ইনভেস্টিগেট করবেন, এবার দেখা যাক। গুড গুড। আচ্ছা, মুখ্যমন্ত্রী উনি ইনভলভ বলে মনে হয়? বা ধরুন ওই আমাদের অনিমেষ মুখার্জি? দেখো, আমি না ঠিক শিওর নই। অ্যাকচুয়ালি টাকা ট্রেলটা ট্র্যাক করা ইটস ভেরি ডিফিকাল্ট, বাট অনিমেষের ওর ফ্যামিলিকে আমি চিনি, ও ডিরেক্টলি হয়তো ইনভলভ নয় এখানে, বাট আমি শিওর ও আর মুখ্যমন্ত্রী পুরোটা না হলে অনেক কিছু জানে। বুঝতে পারছি। ম্যাম, এই ডকুমেন্টগুলোর একটা ফটোকপি আমি পেতে পারি? মানে বুঝতেই তো পারছেন যে উইদাউট এভিডেন্স এই স্টোরিটা এস্টাবলিশ করা অলমোস্ট ইম্পসিবল। আপনি ভাববেন না,
আপনি সম্পূর্ণ অ্যানোনিমাস থাকেন? জানি না, একটু ভেবে দেখ। অ্যাকচুয়ালি পবিত্রবাবু এগুলো সরাসরি ওনার হাতে তুলে দিতে বলেছেন, আর আমি যাতে মিডিয়ার কাছে না যাই এটা উনি বারবার রিকোয়েস্ট করেছেন। বুঝতে পারছি, আসলে আমি আপনাকে কোনো রিস্ক নিতেও বলতে পারছি না। আচ্ছা, ওই রেকর্ডিংটা একবার শোনা যায়? তুমি আমাকে 1 সপ্তাহ বাদে ফোন করো, আমি দেখছি কি করতে পারি। অ্যাকচুয়ালি ইটস আ ভেরি সেন্সিটিভ ম্যাটার, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে ম্যাম, দেখেন কি করতে পারে। আমি ধরুন আপনাকে 1 সপ্তাহ বাদেই একবার ফোন করছি। আসি তাহলে। ও, আর একটা কথা ম্যাম, আমি 5 দিন আগে পিজি মুখার্জির সঙ্গে দেখা করেছিলাম। ও তাই? হ্যাঁ, উনি আপনাকে একটু সাবধানে থাকতে বলেছেন। সাবধানে? আচ্ছা, থ্যাংক ইউ। আসি। अरे कहाँ चल रहे? वो अंदर रिपोर्टर मैडम है दीदी के साथ। কি হলো রফিক, কি ব্যাপার? अरे देखिए ना, चले आ रहे हैं घुसे हुए। अरे अभी निकलने का टाइम हो गया है। আরে বলছি না দিদির সাথে একটু কাজ আছে अरे काम तो रहेगा। জরুরি। তোমরা আজকে? আমি তো ভেবেছি তোমরা নেক্সট উইকে আসবে। স্যার বললো জটপট কাজ করে ফেলতে। রবিক ভাই তুই চলে যেতে ভাই, ना ना ताला। দিদিকে আমি নামিয়ে দেবো, চিন্তা নেই। अच्छा ठीक है, हम घर जा रहे हैं, ताला लगा के चाबी हम कल आपसे ले लेंगे, ठीक है? ঠিক আছে, তুমি বেরো, আমি আসছি। ठीक। अरे दीदी, सर को आज ही आने को बोला है। हम क्या कर सकते हैं बोलिए? ये सब सर का हुक्म है। वैसे आपके पास सारे कागज है ना? আছে, কিন্তু সব নেই। ছুটি জানতাম আজকেই আসবে, দাঁড়াও দেখছি। হ্যাঁ স্যার। जल्दी दीजिए, और रास्ते में जाम है। আরে না স্যার, জানতাম না, এই জাস্ট নিউজে শুনলাম। মিডিয়া কি করে জানতে পারলো বা কে লিক করেছে? স্যার আপনার কি মনে হয়? ও আরে না স্যার, আমাদের ঢোকার আগেই তো। কি করতে বলে? ঠিক আছে, বুঝেছি। রবি বলছিল টিভির রিপোর্টার এসেছিল, এই মাত্র বেরিয়ে গেলেন না ওরা? এবিপি আনন্দর দৃশ্যামিত্র কি? টেলিভিশনে ওনাকে অনেকবার দেখেছি। হ্যাঁ, কত লোক এসে জ্বালাতন করে সারাদিন। দিদি, স্যার আমাকে বলেছিল আকুল্লাকে বলতে যে আপনি যেন মিডিয়ার সাথে কথা না বলেন, কিন্তু আপনি তো ইতিমধ্যেই মিডিয়ার সাথে কথা বলছেন, তাই তো স্যারের সাথে কথা বলা। খুব রাগ করছে। শোনো, এটা আমার রাত। ওদের একটা স্টেট ব্লাঙ্ক পরীক্ষার ব্যাপারে আমি দিয়ে দিয়েছি, আর পবিত্র বাবু তোমাকে এই কাগজপত্র নিয়ে যেতে বলছে। এগুলো নাও, আর তুমি এবার এসো, আর আমার ব্যাপারটা আমি বুঝে নেব। খুব মুশকিলে ফেললেন দিদি। স্যার বারবার করে বললেন যদি দরকার লাগে একটা গার্ড পাঠিয়ে দিচ্ছি। ও স্যার আপনাকে ভীষণই বলাই, এবার কি হবে রে? समझ से क्या जाते दीजिए? सामने वोट। ये बात
अगर बाहर निकल गया उन्हें सुविधा को है ना, समझ रहे हो ना? थो बुद्धिमान आओ। सर को क्या बोले हम दीदी? अरे को मैंने बोलती बोला नहीं अभी पुलिस के नाम রবি তো বাড়ি মরতে গেছে। দেখুন জেনে শুনে এরকম একটা কাজ করা মানে তো দাবা হয়, তাই না? কি করি এবারে? আপনি তো কোনো রাস্তায় রাখবেন। এই মৃতদেহটি পাওয়া গেছে সেটি একজন অধ্যাপিকা এবং এই বছরের WBCS পরীক্ষার মুখ্য পরীক্ষকের। তার পরিবারের অনুরোধে আমরা তার নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছি। তাকে কেবল অভয়া বলে উল্লেখ করা হবে। 3 দিন আগে মানে গত 15ই মার্চ অভয়াকে নৃশংসভাবে খুন করা হয়। এই খবরে এখন সারা দেশ এবং সারা বিশ্ব উত্তাল হয়ে রয়েছে। আমাদের প্রতিবেদক তৃষা মিত্রর কাছে সল্টলেক সেন্ট্রাল পার্কে আপনাদের নিয়ে যাচ্ছি। তৃষা, তুমি কি দেখছো সেখানে? হ্যাঁ, সেন্ট্রাল পার্কে প্রচুর জনসমাবেশ হয়েছে এবং এক্ষুনি একটি মিছিল বিবিধি-বাগির দিকে যাচ্ছে। পূর্ব, উত্তর ও মধ্য কলকাতার যান চলাচল সম্পূর্ণ ব্যস্ত। গতকাল থেকে হাজার হাজার জুনিয়র শিক্ষক এবং সাধারণ জনগণ অভয়ার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। ভবানী ভবনের সামনে আমরণ অনশন শুরু করছেন 9 জন জুনিয়র লেকচারার। প্রতি ঘন্টায় পৃথিবীর নানান প্রান্ত থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। লন্ডন, মিউনিক, শিকাগো এবং সান ফ্রান্সিসকোর বাসিন্দারা নৈশ জাগরণ বা ক্যান্ডেল লাইট ভিজিলের আয়োজন করেছে। দিল্লি আর মুম্বাই শহরে পরীক্ষকরা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা স্থগিত করেছে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে। আগামী 20শে মার্চ অভয়া ন্যায় মঞ্চ নামক একটি NGO শহীদ মিনারের সামনে জনসমাবেশের আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী এই কাপুরুষোচিত কাজে কঠোর সমালোচনা করে বলেছে যে পুলিশ দোষীদের বিচারের আওতায় আনার যথাসাধ্য চেষ্টা করছে। আরে মুখ্যমন্ত্রী নিজে ফোন করেছিলেন, ব্যাপারটা একটা বিচ্ছির দিকে টার্ন নিয়েছে। আপনার এরকম অ্যাকশন নিচ্ছেন, আমাকে বলেননি কেন? ইন্দ্রাণী ভট্টাচার্যকে আপনারা চিনতেন না? আমি রিপোর্টটা পড়লাম, ওখানকার সিকিউরিটি গার্ড 2 জনকে আইডেন্টিফাই করেছে। তারা বলেছে নাকি পবিত্র লোক পাঠিয়েছে। আপনার লোক এরকম একটা জঘন্য কাজ কি করে করতে পারলো? আরে আমি শুধু পার্থকে বলেছিলাম ব্যাপারটা একটা খারাপ দিকে টার্ন নিচ্ছে, কিছু একটা করা দরকার। আরে ও যে ব্যাপারটা লড়ছে আমি কি করে জান? পার্থ তো নিজে যেতে চেয়েছিল, আমি তো বরঞ্চ এই বলাইকে বললাম ওর সাথে যেতে। আবার যদি কোনো গন্ডগোল করে ফেলে। এই বলাই থেকে পুলিশ? না না, পুলিশ না, ওই দাদা আমাদের দরকারে কখনো কখনো ওর হেল্প টেল্প নিই আর কি। কিন্তু পার্থই ছিল আমাদের মেন সোর্স। ও যে এরকম একটা কাজ করবে। তোকে আমি বলেছিলাম শুধু ওই পেপারসগুলো আর নোটবুকটা নিয়ে আসতে। আরে ওগুলো মিডিয়ার কাছে গেলে একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যেত। আর বলেছিলাম যদি সোজা পথে কাজ না হয় তাহলে একটু চমকে দিতে। এর চমকে দিতে মিস ভট্টাচার্য তো মিডিয়ার কাছে যাওয়ার হুমকি দিচ্ছিলে। দুজনেই সারা বাঞ্চত। আমি ভাবলাম মিস ভট্টাচার্যকে যেহেতু ওরা চেনে কাজটা সহজ হবে। আরে ইন্দ্রাণী ভট্টাচার্য আমাদের ভীষণ চেনা, আপনি আমাকে বলেননি কেন? আমি কিছু একটা ব্যবস্থা নিয়ে করতে পারতাম। জঘন্য ব্যাপার হলো। এই আপনারা না দুধ পাদিক আর সব পুষ্টের বলে দিচ্ছি, ওই দুটোকে আপনি এক্ষুনি কাছে দিলেন, দেরি করবেন। গ্রেপ্তার? দুজনেই সালা ফেরা। এই ফেরাস নাকি লুকিয়ে আনতে? পবিত্রবাবু এবার কিন্তু খুব সাবধান। গতবারের এই চিনিশুরার মার্ডার কেসটা মনে আছে তো? এই একই ঢ্যাংনা পার্থর জন্য আপনি একটু দায় পড়েছিলেন।
শেষটায় সালা আমি না গেলে তো আপনি একদম চুষে যেতে। তা বলি আপনার খাতায় কি ধরনের সব জানোয়ার কোশ্চেন মেলি ভাবুন। কি বলছেন কি আপনি? একটু ভেবে চিন্তে কথা বলুন। আপনাকে ওই বলাই কি ধরনের মাল সাপ্লাই করা ও আপনি এই স্টপ স্টপ স্টপ, মাত্র 1 মাস পরে ভোট, পাবলিক ওপিনিয়ন অবস্থা অত্যন্ত খারাপ, আপনারা নিজেদের মধ্যে মারপিট করে চলছে। এই শুনুন, একটা অ্যাকশনের পর ইয়ে সঞ্জীব বাবুকে তোলেনি? কোন শুন? ওই যে সন্দীপ রায়, WBCS এর সেক্রেটারি। আর কি চার্জে? ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস। ওই মানিটারি ট্রেলের ব্যাপারটা বাইরে আসবেই, ওকে বেশি দিন লুকিয়ে রাখা যাবে। আর খুনগুলো? আরে তিনটে ডেথ আন্ডার সাবকিটা সার্কামস্ট্যান্সেস, এটা তো পরিষ্কার মার্ডার। বাকিগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, যত সালা এটার পেছন। যাকে আমি এটার জন্য আপাতত ওই রফিক ইসলামকে আমার হেফাজত রয়েছে, বুঝলেন? সেটা বাকি। আরে সিকিউরিটি গার্ড দেখুন, ওর নামে এই রিপোর্টে আছে। রিপোর্টে তো বলছে উইকনেস ইনভলভ ছিল। না না, মানে ঠিক সেই সময় তো অফিসে ছিল না, কিন্তু তার কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল অফিসে। আর ওর ফিঙ্গারপ্রিন্ট এমনিও সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, চেষ্টা করলে সব পাওয়া যাবে। এমনিও মালটা বিহার থেকে আসা মাইগ্রেন্ট। মুসলিম, আরে এই নিয়ে তো মুসলিম কোয়ালিশন অবিলম্বে রাস্তায় নামবে। তখন হ্যাঁ ঠিক আছে, নাম থাম। কতবার একটা সিট পেয়েছিল, মানে 2-4টা বেশি পাবে। হ্যাঁ সে তো হলো, আর ওদিকে বিজেপি ওরা আরো একটা ইস্যু পেলে ছেড়ে দেবে। ও সেটা আপনার এখন মনে হচ্ছে? ওদের সাথে রফা করতে হবে। এই সময় তুমি শামসুদ্দিন সাহেব আর দিদিবাবুকে ফোন করবে, বিটিংয়ের ব্যবস্থা করো। আর সূর্যবাবুকে ফোন করো। আমি ভাবছি ওই রফিককে দিয়ে অপরাধী ডাক্তার হতে পারি কিনা, বুঝলেন? এই কি আপনি কি মামদাবাজি করছেন নাকি? চেষ্টা করতে তো দোষ নেই, আর তাছাড়া সোজা কথায় না হলে তো বেকার রাস্তা আছেই। আর এই যে আপনি ওই হারামজাদাগুলোকে একটুখানি কন্ট্রোলে রাখুন, ভোটের আগে যেন আমাদের দেখা না পায়। আর দরকার হলে বলুন, এলিমিনেট করে দিচ্ছে। না, ওসব কিছু করতে হবে না। আচ্ছা শুনুন, আপনি শুধু দেখুন ওই রফিক যেন আমার মিডিয়ার কাছে আগল তাগল বকে না বসে। ও আর বাই দ্য ওয়ে, ওই যে রিপোর্টটা, ওটা কি করবে? ও আপনাকে ভাবতে হবে, হয়ে যাক। গুড। আচ্ছা অনিমেষ, অধীরবাবুকেও তো কিছু একটা করতে হবে নাকি? হ্যাঁ জানি, উত্তরবঙ্গে করেন সিট ছাড়তে হবে। আসুন না, যত ছাড়। এডিজি মুখোপাধ্যায়কে কি বলছেন স্যার? পোস্টমর্টেমের রিপোর্ট বলছে মৃত্যুর সময় তোমার অফিস থেকে বেরোনোর 1 ঘন্টার মধ্যে, মানে 6টা না। স্যার, যাওয়ার সময় আমি কাউকে দেখিনি, কিন্তু চতুর মনে হচ্ছে ফেরার সময় একটা সাদা রঙের ভ্যান আমি অফিস কমপ্লেক্সে ঢুকতে দেখেছিলাম। আর চতুর মনে হচ্ছে ওর মধ্যে 2জন লোকও ছিল, কিন্তু কাউকে আমি ভালো করে দেখতে পাইনি, চিনতেও পারিনি। তুমি কি লাইসেন্স প্লেটটা লক্ষ্য করেছিলে? না স্যার, খেয়াল করিনি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মাত্র 10 মিনিট আগে আমি ওখানে ছিলাম। জানেন স্যার, 15 বছর আমি রিপোর্টিং করছি, কত খুন, অত্যাচার, দাঙ্গা দেখেছি। নিজেকে সবসময় ডিসেন্সিটাইজ করেছি এই বলে যে এটাই হয়, এটাই হবে। কিন্তু ইন্দ্রাণী ভট্টাচার্যের মতন
এরকম একজন এডুকেশনিস্টকে এরকম জঘন্যভাবে খুন করা হলো, আমি কিছুতেই মেনে নিতে পারছি না এটা। শুনেছি অফিসের একজন মুসলমান ওই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রতিদিন বর্ডার ক্রস করে শয়ে শয়ে লোক তুলছে। 7 বার ছুরি মেরেও ক্ষান্ত লাইনি, চোখ খুবলে নিল, সারা শরীর পালা পালা করে ছিঁড়ে দিল। দীপা বেঁচে গেছে, ওকে এসব দেখতে হলো না। শান্ত হোক সমুদা, শান্ত হোক। কমরেড ভট্টাচার্য, আমরা স্বপ্ন দেখেছিলাম, সবুজ পৃথিবী স্বপ্ন দেখেছিলাম। তুমি বলতে জয়ী, দেখি একদিন সমাজটা পাল্টে যাবে, বলতে না? পারলাম কই জয়, আমরা তো হেঁটে আছি একটা সিদ্ধানি ভবিষ্যতে প্রজন্মকে মানুষ হচ্ছে। আমাদের মেয়েগুলোকে কিছু হয় না তো একটা একটা করে আমাদের চোখের সামনে ছিঁড়ে পালা পালা করতে, কিছু করতে পারছি বলো? এটা কাদের কাজ হতে পারে তোর কিছু আন্দাজ আছে? বাবলি তোকে কিছু বলেছিল? কয়েকদিন আগে ফোন এসেছিল পবিত্র বিশ্বাসের কাছ থেকে। বাম্পি বলেছিল পরীক্ষায় কারচুপি হচ্ছে। সেই কনভারসেশনের একটা রেকর্ডিংও আছে ওর মোবাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে। একটা কাগজ রেখে গিয়েছিল বাড়ি। আরে এটা তো দেখে WBCS এর ট্যাবলেশন শিট মনে হচ্ছে। এটা আমি দেখেছি স্যার, এটা দেখেছি আমি। মিস ভট্টাচার্য এটা আমাকে সেদিন দেখিয়েছিলেন। মনে হচ্ছে বাবলি কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে একটা বড় গোলমাল সন্দেহ করছি। ওর কাছে নিশ্চয় আরো প্রমাণ ছিল। তুই কি জানিস ও সেগুলো কোথায় রাখতে পেরে? তো অফিস সম্পূর্ণ সাফাই করা হয়েছে। তুই গেছিলাম, কাগজপত্র রেডি করার জন্য চিহ্নই নেই। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? মিটিংয়ে দেখিস না? বললো আমরা একদম ভালো নেই। অবায় টেস্ট ফিটনেসও তো। হ্যাঁ, ওরা নাম বলছে না। তোমার কি ডক্টর সোমশুভ্র ভট্টাচার্যকে মনে আছে? হ্যাঁ, আমার পুরনো পার্টি। ওই মেই, ইটস ভেরি ক্লোজ টু হোম। বলো বলো, তোমার থেকে একটু হেল্প চাই। তুমি কেউ TMO-তে যোগাযোগ করতে পারবে? না, CBI এখনো কেসটা টেক আপ করেনি। আচ্ছা, তুমি ইন্টেলিজেন্স ব্যুরোর রমেশ ডেটাতে কি চেনো? হ্যাঁ, আমি এককালে চিমিতা। নিতে এখন আমার আর যোগাযোগ নেই। তুমি কি আমাকে একটু ফোন নাম্বারটা দিতে পারবে? ও আচ্ছা, তুমি নিজেই কথা বলবে, তাহলে তো খুবই ভালো। ম্যাম, আমাকে একটু জানিও কি কথা বল। থ্যাংক ইউ পল্লব। শঙ্কাপু, আই এম সো ভেরি সরি। আমার কোনো ধারণা ছিল না যে
বাবলি দিন পর আমাদের আমার মেয়েটাকে দাহ পর্যন্ত করতে দিলে না তোমরা অনিমেষ। আপনার আমি তাতে বাবা। পুলিশ কি বলছে? ওখানকার সিকিউরিটি গার্ড ছাড়া আর কাউকে আইডেন্টিফাই করা যায়নি। তাকে ইন্টারোগেট করা হচ্ছে, কিন্তু খুব সম্ভবত সেও ইনভলভ এর মধ্যে। আমার মনে হয় this is much bigger than whatever is visible here. আমরা আমরা নিশ্চিত জানি না বাবা, আমরা চেষ্টা করছি। দেখ, বাবলি কিছু জানতো, ও সেটা পবিত্রবাবুকে বলবার চেষ্টা করেছে। তোর সাথে কি পবিত্রবাবুর কিছু কথা হচ্ছে? আমি আমি ঠিক আছে স্যার, আজকে তাহলে আমরা উঠি। কি কথা? দেখ অনি, তুই তো রাজনৈতিক গণ্ডির মধ্যে থাকবি কি থাকবি না সেটা তোর ব্যাপার, কিন্তু আমরা জানি যে বাবলি কম্পিটিটিভ এক্সামিনেশন নিয়ে এমন কিছু ডিসকভার করেছিল যেটা প্রকাশ পেলে অনেকের খুব ইনকনভিনিয়েন্স। টাকা লেনদেনের একটা খাতা ছিল বাবলির কাছে, এখানে প্রচুর ডোনেশন দেওয়া হয়েছে চাকরি আর পরীক্ষার রেজাল্ট নিয়ে। সংজ্ঞাবু, চাকরির ব্যাপারে ডোনেশনটা আজকাল খুব নর্মাল হয়ে গেছে। এটাও কি খুব নর্মাল হয়েছে যে কম্পিটিটিভ এক্সামিনেশন এখন একটা জোক? আর শুধু কম্পিটিটিভ এক্সামিনেশন কেন, পুরো শিক্ষা ব্যবস্থা ধসে পড়ছে। ছাত্রদের এমন নম্বর দেওয়া হচ্ছে যা কেউ কোনোদিন শোনেনি। তারা পয়সা দিয়ে কোয়েশ্চেন পেপার কিনছে, খোলা বাজারে সিট বিক্রি হচ্ছে, এমন সব ইনভিজিলেটর পাঠানো হচ্ছে যারা নকল করতে সাহায্য করছে। আর যারা এগুলো করছে তারা জানি যে তাতে বাধা দেওয়ার কেউ নেই। আর তুই তো নিজেই বলছিস যে পয়সা দিয়ে চাকরি কেনা এখন খুব নর্মাল টাইম। বাবা, তোমার কি মনে হয় এটা আমাদের মাটির অ্যাকসেপ্ট, এটা আমরা শুরু করেছি? তা কিন্তু ভুল। আগের সরকার কি করেছি তুমি তো জানো। যখন আমি ফাইনাল ইয়ারে, তখন আমার কয়েকজন বন্ধু এসএফআই করতো, কুণাল সংগ্রামদের গ্রুপটা। তা ওরা পরীক্ষাও দেয়, কিন্তু আমাদের থেকে বেশি নাম্বার পেয়ে বেরিয়ে গেল। কি করে হলো বলো? ও আচ্ছা, তাহলে এই তোদের এক্সকিউজ? নাকি এটা কমিউনিস্টদের বিরুদ্ধে কমপ্লেন, নাকি রেবেলিয়ন? শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বাবা, আরো অনেক কিছু হয়েছে। আমি জন্মানোর আগে তুমি পার্টি ছেড়েছ, কিন্তু তখনও তুমি মনে প্রাণে ভীষণভাবে কমিউনিস্ট। মা, তুমিও। আমি তখন খুব ছোট, আমরা দিল্লিতে, মা তখন জেএনইউতে পড়া। তখন মায়ের মুখে, তোমার মুখে আমার কমিউনিজমের প্রথম পাঠ। তারপর ম্যানিফেস্টো পড়লাম, দাস ক্যাপিটাল, এঙ্গেলসের সোশ্যালিজম, ট্রটস্কি, বার্নস্টাইন। আমি কমিউনিস্টদের বুঝতে শিখলাম, আমি তোমাদের বুঝতে শিখলাম। আমি এখনো মনে প্রাণে নকশাল। আর মনে রাখিস, নকশালরাই আসল কমিউনিস্ট। 2003 সালে কলকাতায় ফিরে এসে দেখলাম এটা একটা বিধ্বস্ত সমাজ ব্যবস্থা। কোনো চাকরি নেই, ইনভেস্টমেন্ট নেই, কোনো ভবিষ্যৎ নেই, স্বপ্ন নেই, শুধু আছে কিছু ফাঁকা বুলি। বুঝলে বাবু, উনি বুঝেছিলেন যে অনেকগুলো ভুল হয়েছিল, কিন্তু সৌজন্যতা করছিলেন। সিঙ্গুর, শালবুড়ি কমিউনিস্ট রেড়ে করে উঠতো। অতপর যা হবার তাই হলো, সব কটা ফেল হচ্ছে। তারপর বলো নন্দীগ্রাম, ধনতলা, লালগড়। বাবা, তোমার মনে আছে? আমার মনে আছে। তুমি ছুটে ছুটে যেতে, আর মাঝরাতে মাথা হেট করে ফিরতে পরাজিত অভিমন্যুর মতো। হ্যাঁ, নন্দীগ্রামের ওই চাষকের সঙ্গে এককালে আমি অনেক কাজ করেছি। কিন্তু পেটে খিরে নিয়ে নীতিবাদ বেশি দিন চলে না, এটা তুমি বুঝেছিলে। আজ স্বীকার বড় বা নাই কর। তারপর যা হওয়ার তাই হলো। Therefore corruption replaced communism in our bloodstream. বলো, আমি কিছু ভুল বলছি? অনি, এটা ঠিক না। তা বলে কি আমাদের চোখ বন্ধ করে বসে থাকতে হবে? ন্যায্য বলে কি আর কিচ্ছু থাকবে না? ন্যায্য? তোমরা এমন একটা রাজনৈতিক ফিলোসফিকে লেজিটিমাইজ করেছিলে যে নিরীহ নিরস্ত্র মানুষকে জনগণের শত্রু বলে হত্যা করার পারমিশন দিয়েছিল। সেটা ন্যায্য ছিল? আমাদের একটা স্বপ্ন ছিল অনেক,
সম্পদ বা ক্ষমতার লোভ নয়। তোর যুক্তিতে তাহলে একটা গভীর শিকড় গেড়ে বসে থাকা জঘন্য দুর্নীতি, যা প্রতি বছর হাজার হাজার লো স্কিল ছাত্রছাত্রীদেরকে ওয়ার্কফোর্সে ঠেলে দিচ্ছে, তাদের কোনো নিষ্ঠা নেই। মানে সেই দুর্নীতিকে টিকিয়ে রাখাটাই ঠিক। যে ছাত্রছাত্রীগুলোর কোনো নিষ্ঠা নেই, ভবিষ্যৎ নেই, বাইরের জগতের সাথে লড়াই করার কোনো সামর্থ্য নেই, তাদেরকে ওয়ার্কফোর্সে ছেড়ে দিচ্ছে, সেটাই চলবে। আর তার মূল্য চোকাতে যদি 2-4টে ছেলেমেয়ের লাশও ফেলে দিতে হয়, সেটাও অ্যাকসেপ্টেবল কস্ট টু পে। কোলাটেরাল ড্যামেজ, তাই তো? বাবলিদির জন্য আমি সত্যি সত্যি সরি, প্লিজ ট্রাস্ট মি। আমি যদি জানতাম বাবলি দিন পর আমি কিছু একটা করতে পারতাম। কিন্তু আজকের এই অবস্থার জন্য কি আমরা দায়ী নই? আমরা সবাই দায়ী নই? 60-এর দশকের পর থেকে পশ্চিমবঙ্গে যে অবক্ষয় ধরেছে, এর জন্য কিন্তু তোমরা দায়ী, তোমাদের জেনারেশন দায়ী। একটা সমাজের আর্থিক পরিস্থিতি, সংস্কৃতি, মূল্যবোধ একটা একসঙ্গে ওঠানামা করে বা হ্যাঁ, আর সেই পরিস্থিতিটাকে এক্সপ্লয়েট করছিস তোরা। শুধু এক্সপ্লয়েট করছিস না, জনগণের দোহাই দিয়ে সেটাকে সম্পূর্ণভাবে ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছিস। এটাই রাজনীতি, দিস ইজ পলিটিক্স। এটা শেষ কোথায় অনি? অনি, তোকে একটা খুব সত্যি কথা বল, এই দুর্নীতি চিরকাল চলতে পারে না। অটোক্র্যাটস হ্যাভ ফলেন, কিংডমস আর ওয়াইপড আউট। ইতিহাস সাক্ষী আছে, দ্য নেচার উইল কারেক্ট ইটসেলফ। বাবলির উত্তর কাউকে একটা দিকেই হয়। হয়তো নতুন প্রজন্ম শুধু চাই একটা স্পার্ক, একটা ট্রিগার। নেচার উইল কারেক্ট ইটসেলফ। এই পশ্চিমবঙ্গের 70 বছরের ইতিহাস কি তাই বলছে বাবা? Take up it task. আমরা একটা ইনভেস্টিগেশন করছি সংখ্যাবু। বাবলিদের ব্যাপারটার পেছনে কে বা কারা আছে সেটা বেরিয়ে আসবে। আই প্রমিস। আস সব্যসাচী, একটা তীরও কি বাকি নেই তোমার তুনিরে। তুমি পুরনো পাপের বোঝা নিয়ে হাঁটছো মহাপ্রস্থানের পথে। আর কতদিন? পুনরো বন্ধুকে নতুন গুলি পথ, নতুন গুলি। যদি মনে প্রাণে নকশা হয়, এবারে যেন লাল পাপে মনে কবি লাস্টে মাঠ ভরে যাবে। কিন্তু বন্দুকের নলটা কার দিকে কমরেড, কার দিকে? এই ঘটনার কিছুদিনের মধ্যেই সিবিআই এর একটি দল কলকাতা এলো। তৎকালীন প্রশাসনের প্রচণ্ড বাধা এবং প্রতিরোধ থাকা সত্ত্বেও মহামান্য আদালত তাদের তদন্তের নির্দেশ দিলেন এবং প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতার আদেশ দিলেন। সবাই না জানলেও আমি কিন্তু বুঝেছিলাম ঠিক কার ইনফ্লুয়েন্সে এটা সম্ভব হলো। আমরা সংবাদ প্রতিবেদকরা সমস্ত পৃথিবীর হাজার হাজার মানুষের কাছে প্রতিদিন তার খবর নিয়ে যেতাম। আমি নিজে এই ঘটনার সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম যে আমার সাংবাদিক সত্তা আর নিজস্ব আবেগ, এই দুটোকে আলাদা করে দেখা আমার পক্ষে ক্রমশই অসম্ভব হয়ে পড়ছিল।
और अगर आप नहीं पाते तो बीच में एक पुलिस है, हमरा एक तो छोटा बच्चा है, बूढ़े माँ बाप है गांव में। अरे कुछ तो सोचो। कितना देने का वादा किए उन लोग? 3 से 5 लाख देने का बोले, और एक तो नौकरी रेशमा के लिए जब तक हम बाहर नहीं आते। और अगर आप बहुत देर तक नहीं छूटे हम कैसे भरोसा कर ले? अरे पवित्र बाबू और वकील साहब कहे हैं उन पे भरोसा करने। अरे कहा कि वो जज साहब को जानते हैं हम। बात अब कलकत्ता पुलिस के हाथ में नहीं रह गई है, बीच में सीबीआई भी आ गई है। क्या पता उन लोगों को कुछ नया मिल जाए। अरे कहा नया मिल जाएगा भैया? अरे हम नहीं मारे हैं दीदी को। हमको बहुत से लोगों ने बस स्टॉप पर भी देखे हैं, साथ शहर भी किए। उनसे पूछेंगे तो नहीं बतियाएंगे का? रफी तू नादान है, कुछ नहीं जानता है। अरे उन लोग बहुत खतरनाक है, कुछ भी कर सकते हैं, झूठा सबूत भी ला सकते हैं। कैसे भरोसा कर लेगा उन लोगों का? अरे यही तो हम भी कह रहे, अल्ताफ भाई सुनते ही नहीं। ये सब हरामियों को ऐसे ही हौसला मिलता है। सब साला झूठा। पक्का इसमें बीजेपी और हमार बांग्ला पार्टी का कोई सेटिंग है। हम सब मुसलमानों में इकट्ठा होना पड़ेगा। बस बस, शमसुद्दीन साहब हम सबसे मिलना चाहता है, खास करके ही रफीक से। अरे उन्हीं से बात कर लेते हैं, लगता है कौन धरना प्रदर्शन करने वाले हैं। ये सब प्रदर्शन करके क्या होगा है? इस मुल्क में कभी मुसलमानों को इंसाफ मिला क्या? जलने दो साले शहर को, हम भी निकलेंगे किसमें कितना दम है। नहीं नहीं, ही सही नहीं हो। शमसुद्दीन साहब मैदान में बड़ा रैली कर रहे और चाहते हैं रैली में रफीक भाई भी शामिल हो। अरे नहीं नहीं, अरे हम नहीं जाएंगे। आप अपना मजबूरी नहीं समझ रहे। हमको इस सब झमेले में नहीं पड़ना है। सुन भाई, शमसुद्दीन साहब ऑल इंडिया मुस्लिम फेडरेशन के सेक्रेटरी जावेद मियां से बात की है, वो भी शायद आने वाले हैं। अरे आप इन लोगों को नहीं जानते। अरे हमारा एक छोटा बच्चा है, बूढ़े माँ बाप है गांव में, को नहीं जाने। अब खुदा के लिए हमें अकेला छोड़ दीजिए। तो तू हम लोगों को छोड़ देगा? कहा था भाई, क्या बात कर रहे हो? अरे पिछले 3 महीनों में दुनिया भर में ढेरों प्रदर्शन हुए, जिसमें बहुत सारे लोगों ने भाग लिया। प्रोफेसर, अरे जूनियर लेक्चरर, अरे छात्र, अरे काफी कुछ तो कागजों में भी लिखा गया है कि नहीं? और ये अभय आंदोलन में अरे ढेरों पैसे भी भेजे गए। कहा हुआ कुछ बदला? हम ही झमेले में फंस गए ना। कुछ और कोर्ट केस, कुछ और अपील से कुछ नहीं बदलेगा अल्ताफ भाई। এই চরম দুর্নীতিবাজ আমার বাংলা পার্টি সরকার জবাব চাই। वो आवाज तो सुनिए। हर चुनाव के पहले बहुत शोर मचाया जाता है ये जताने के लिए कि पार्टियां हमने लिए कहा सोचती है रे। सब झूठा है, खोखला वादे। कुछ और शोर मचेगा, कुछ आग उन 4 घरों को जला देंगे जहां हम जैसे गरीब रहते हैं। आप चले जाइए, चले जाइए। नहीं आ पाएंगे आप? क्या हुआ? सरापा हुआ? कितना? और वो मैदान वाला जुलूस? अच्छा ठीक है, ठीक है, समझ गए। हम कहे भी थे आपको, हमें पता था ये सब होगा। हमारा मन कह रहा था, हम कहे भी थे आपको कि हमें सिमरी वापस चल जाना चाहिए। अरे हम कहाँ जाएंगे रेशमा?
अरे गांव में हमने अपने प्रतिमा की शादी के लिए कितना रुपया उठा लिया तुमको मालूम है ना? अरे पूरे 5 लाख। उस सदाशिव यादव वहां धमकी दे रहा है, ये पहाड़ वाला जमीन हमसे ले लेगा। हम यहाँ से पैसे नहीं भेजे तो हमारा घर नहीं चलेगा रे। अरे कहाँ दूर रहती है रे? अरे पुलिस हमको यहाँ भगा रहा है, अरे दिन रात भगा रहा है कुत्ता जैसा। कहा है कि हम मुसलमान हैं। दीदी कहती थी देश आजाद होकर आज 78 साल हो गया है, लेकिन आज भी हमारी बहुओं को, बेटियों को मार दिया जाता है, जला दिया जाता है, सब बलात्कार कर दिया जाता है रे। और ये अपराधी सीधा तान के सारा खुला घूमता है। कैसा देश है रे? कैसा देश है? अरे काहे की नस रही है? अरे काहे की नस रही है? यही जिंदगी है, यही जिंदगी है। उदय, जब तक आप बड़ा बिरादरी से नहीं आता ना, तब तक आपका कोई गौरव नहीं करता। जमीन से रानी लक्ष्मीबाई, भगत सिंह, नेताजी जैसे लोग पैदा नहीं होते। अरे यही जमीन बंजर है। अरे इन लोगों के लिए हम बस एक नंबर है। जनगणना में एक गिनती, एक वोट। अरे ऐसा कोई सपना नहीं है जो तुम और हम साफ देख सके। समझ रही है? मेरे लिए कोई नहीं है, रो वो अकेले न मिलिए रो, मेरे कोई नहीं है। अरे यार हमें आपकी सख्त जरूरत है आज। ডাব্লিউবিসিএস পরীক্ষার মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে সন্দীপ রায়কে 1 বছরের এবং অভয়ার ধর্ষণ ও খুনের সাহায্যকারী হিসেবে রফিকুল ইসলামকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে কলকাতা হাইকোর্ট। মহামান্য আদালত তার 132 পৃষ্ঠার রায় প্রমাণ সংগ্রহের ব্যর্থতা এবং মূল অপরাধীদের বিচারের আওতায় আনতে বিলম্বের জন্য কলকাতা পুলিশের তীব্র সমালোচনা করেছেন। বিচারপতি দেবাশিস রায় তাঁর রায় বলেছেন যে ঘটনার 48 ঘন্টার মধ্যে দেহ তার পরিবারের হাতে তুলে না দিয়ে তড়িঘড়ি দাহ করবার কোনো বিশ্বাসযোগ্য কারণ পুলিশ পেশ করতে পারেনি এবং আসল অপরাধীদের আঙুলের ছাপ না পাওয়া এবং প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টের ত্রুটি থাকলেও কোনো অতিরিক্ত ময়নাতদন্তের আদেশ না করা একটি নজিরবিহীন গাফিলতি। বিচারপতি রায় আরও বলেছেন যে যদিও প্রমাণের অভাবে সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব নয়, তবুও কিছু সাক্ষীদের জবানবন্দি থেকে এটা অনুমান করা যেতে পারে যে একাধিক ব্যক্তি এই পূর্ব পরিকল্পিত এবং পাশবিক কাজের সাথে জড়িত ছিল। সিবিআই রিপোর্টেরও সমালোচনা করে বিচারপতি রায় বলেছেন এই ঘটনার সাথে যুক্ত বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে না পারা সিবিআই এর ব্যর্থতা। আজ 294টি বিধানসভা আসনের মধ্যে 280টিতে গণনার কাজ শেষ হয়েছে। 172টি আসন সংগ্রহ করে আমার বাংলা জোট আগামী 5 বছরের জন্য আবার বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এনডিএ জোট গতবারের 26টি আসনের তুলনায় 52টি আসন পেয়েছে। কংগ্রেস 30টি এবং বামফ্রন্ট 21টি আসন পেয়েছে। অল ইন্ডিয়া মুসলিম কোয়ালিশন তাদের আসন সংখ্যা গতবারের থেকে বাড়িয়ে 5টি করেছে। আমার বাংলা দলের সাধারণ সম্পাদক অনিমেষ মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বললেন, এর থেকে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ
আমাদের জোটের প্রতি তাদের সম্পূর্ণ সমর্থন ও আস্থা দেখিয়েছে। তাহলে এই শেষ। ছোড়া, এই লড়াইটা আমরা হারতে পারি না। আর এই লড়াই তোমার একার নয়, হাজার হাজার মানুষের লড়াই। আর এই লড়াইয়ের মধ্যে যদি আমার ছেলেও ইনভলভ থাকে, তাকেও কিন্তু জবাবদিহি করতে হবে। জয়ী কার বিরুদ্ধে লড়াই করে? একটা খুন ধরা রাজনৈতিক আর সামাজিক ব্যবস্থা, যাকে বহুকাল ধরে পোষা হয়েছে। আর কি করবে লড়াইটা? কিন্তু বন্দুকের নলটা কার দিকে কমরেড, কার দিকে? জানি না কোথায় ভুল করলাম আমরা। ভুল পথ বেছেছিলাম আমরা। শুধু উদ্দেশ্য ভালো থাকলেই তো হয় না, পথটাও ঠিক বাঁচতে হয়। বুঝতে দেরি পথ। যারা তাড়াতাড়ি বুঝেছিল তারা পথ বদলে নিজেদের জীবন গুছিয়ে দিল। বলে কাজও কমরে, ওরা দলের আর আদর্শের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল, এই বলবে তো? আমি অন্যভাবে বলতাম কম্প্রোমাইজ করে। হ্যাঁ, করেছি। আমরা প্রত্যেকে জীবনে যা যা চয়েস করেছি তার জন্যে সবাইকেই কিছু না কিছু খেসারাত দিতে পেরেছি। জীবনের শেষ উত্তর বোধহয় সবাইকার জন্যে এক। আচ্ছা মিস্টার বর্মন, সিবিআই কেন কিছু করলো না বলুন তো? যা শুনলাম, ওরা ওখানে পৌঁছানোর আগেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছিল। যারা আই উইটনেস ছিলেন তারাও কেউ কোনো রকম কোঅপারেট করতে রাজি হননি। সামহাউ দে ওয়ার সিভিয়ারলি হ্যান্ডিক্যাপড। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের গাফিলতিতে কোনো ক্ষমা হয় না। আচ্ছা, আপনার কি মনে হয় কোনো ইকুয়েশন আছে? শুনুন, দেগা বলল সিচুয়েশন ওয়াজ নট আন্ডার মাই ডাইরেক্ট কন্ট্রোল। এর থেকে যা বোঝার আমাদের বুঝে নিতে হবে। পৃথিবীতে স্বাধীনতা আর মূল্যবোধ নষ্ট হয়ে গেলে একটা শক দেওয়ার দরকার তো। আর তার জন্যে কিছু মানুষের শহীদ হওয়ার দরকার হয়, বললো মনে আছে? গাজী বাবার দরজার সামনে আমরা 6 জন, বাকিরা বাড়ির পেছন। অন্ধকার বলি, দরজা ভাঙতেই একটা টুকুর ডেকেও। আমার মনে আছে, আনোয়ার হোসেন, রাকেশ কর প্রথম মুড়িটা বুকে নিল। দাদিকে পেয়ে যাও, মরতে দিন, 2 বুলেট শেষ। তারপরে অন্ধকার, হাতাহাতি যুদ্ধ। ওই দিন 3টে গুলি খেয়েছিলেন আপনি স্যার। 2টো আপনার বুকে আর একটা আপনার পেট A4 অম্বর করে দেয়। মাই গড। হ্যাঁ, ভরাটে গুন্ডাদের এম কখনোই ভালো হয় না, নইলে আমিও শহীদ হয়ে যেতাম। আমার মনে আছে আপনি বলেছিলেন শহীদ হতে গেলে অনেক পুণ্য করতে হয়। হ্যাঁ, অনেক পুণ্য করতে হয়, একটা শক্ত দিতে হয়। সব্যসাচী, একটা তীরও কি বাকি নেই তোমার তুনিরে? আর মুখ্যমন্ত্রী কালকে মঞ্চে ওঠার আগে যারা বক্তব্য রাখে তাদের এই কাজ। ও পল্লব কাপুর, তুমি কব পাবে? এই তো আজ সকালে ফ্লাইটে। আসুন। আচ্ছা অনেক চেয়ারগুলো এনে দে। আমি একটু আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার পল্লব বর্মন, অমিতাভ প্ল্যাটুনেছি। তারপর তো বিএসএফ এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, এখন হোম মিনিস্ট্রিতে জয়েন্ট সেক্রেটারি। আর ইনি হচ্ছেন ডক্টর ডক্টর সোমশুকর ভট্টাচার্য। নমস্কার। নমস্কার ডক্টর ভট্টাচার্য, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। সত্যি আপনাকে কি বলে সান্ত্বনা দেবো আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি, পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই আসল দোষীরা ধরা পড়বে এবং তাদের শাস্তিও হবে। কি শাস্তি হবে সিপি দত্ত? আর কোন দোষীদের? হাজার হাজার মানুষ যে দোষীদের বিচার চায়, নাকি অন্য বিচার যেটা আপনারা ঠিক করে রেখেছে?
48 ঘন্টার মধ্যে সমস্ত এভিডেন্স লোপাট করে দিলেন। 1.5 মাস বাদে অ্যারেস্ট করলেন, তাও মাত্র 2 জনকে। আর যারা মোস্ট প্রবাবলি কানেক্টেডই নয় ঘটনার সঙ্গে, অন্তত এভিডেন্স তো তাই বলছে। মানুষকে এরকম ভাওতা দিয়ে আর কতদিন চালাবেন রোহিত বাবু? দেখুন মিস্টার বর্মন, আপনাকে একটা কথা বলুন, এই মানুষই কিন্তু আবার আমাদের বিপুল ভোটে নিযুক্ত করে সরকারে নিয়ে এসছে। হ্যাঁ, অপোজিশনের তৈরি করা কিছু কনস্পিরেসি থিওরির জন্য আমরা এবার 5% কম পেয়েছি ঠিকই, কিন্তু ম্যান্ডেটটা কিন্তু পরিষ্কার। ওই বাম মিডিয়ার তৈরি করা কয়েকটা টপিং পয়েন্টে সেটা কিন্তু পাল্টাবেন। আর তাছাড়া আপনারা তো সিরিয়াকে ডাকলে, কি পেল তার সিরিয়া? হ্যাঁ ঠিকই, 2-4টে সিট এবারে কম পেয়েছে। যে সিটগুলো ওই লং টার্ম লাভের জন্য আপনাদের কেনাবেচা করবার দরকার পড়েছে। আর টাকার ট্রেলটা যাতে এক্সপোজ না হয় সেজন্য আপনারা ওই কিনা সন্দীপ রায় তাকে গ্রেপ্তার করলেন। মিস্টার বিশ্বাস, নামগুলো ইভেন্চুয়ালি বেরিয়ে আসবেই, আপনারা আটকাতে পারবেন না। আপনি কি বলছেন? ইন্দ্রাণীর কাছে বেশ কিছু নাম ছিল মিস্টার বিশ্বাস। নাম কাদের না? আই এম শিওর আপনি জানেন আমি কি বলছি। আমি এটাও জানি যে একটা নোটবুক আছে যেখানে গত কয়েক বছরে যত টাকা লেনদেন হয়েছে তার আমাকে বলতে দিন। দেখুন, এটা খুব পরিষ্কার যে সন্দীপ বাবু ওয়াজ জাস্ট এ ফানেল। আসল অপরাধীরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। পাবলিক কোর্ট বলে একটা জিনিস আছে, সামাজিক ন্যায় বিচার বলে একটা ন্যায় বিচারও আছে পবিত্র বাবু। দেখুন ডক্টর ভট্টাচার্য, আমি জানি আপনি কিরকম খামার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তা বলে আপনি অহেতুক আমাদের এভাবে দোষারোপ করতে পারেন। হ্যাঁ কি তার মানে কি বলতে চাইছে? মানে আমরা সবাই করা, তাই তো? শুধু করার নয়, জানোয়ার। কি বলছো তুমি? কি বলছে? একটা নির্দোষ মেয়েকে একবার ফাইনাল মুখের সামনে ছুঁড়ে দিতে আপনাদের কারোর কোনো অসুবিধা হলো না, কারণ তার বেঁচে থাকাটা অনেকের পক্ষে খুব অস্বস্তির কারণ হচ্ছে, তাই না? আর কনি তুইও। আরে প্লিজ ট্রাস্ট মি। আমি সত্যি জানতাম যে বাবলি দি ইনফর্ট, আমি জানতাম আমি কিছু একটা প্রোটেকশন দিতে পারি। কতজনকে প্রোটেকশন দিতি তুই অনি? ও না হলে অন্য কারো মেয়ে, বোন বা বউ হতো। কিন্তু কত মেয়েরা নর্দমার সরীসৃপদের হাতে শিকার করছে প্রতিদিন। তাদের দিকটা তারা করতেছে সে কি দপ্তর? তাদের প্রোটেকশনের জন্য কাজ পাঠাবেন আপনার ওই পোষা লোকগুলোকে, যাতে পাবলিক কাছে বাবু, আপনার এরকম কন্টিনিউইং বেসলেস অ্যালিগেশনের জন্য আমরা আপনাদের কোর্টে নিয়ে যেতে পারি। এক্স্যাক্টলি, সেটা বোঝার আশা করছি। বেসলেস মানে এই সমস্ত মিথ্যে? অবশ্যই রাবেশ। আর সিবিআই কে টাকার লেনদেনটা প্রমাণ করে দিল, সেটাও ভুল। ঠিক বা ভুল এটা ইতিহাসকে বাস্তব কলকাব্য কিসের, কিন্তু তাই বলে পুনের অ্যালিগেশন বাস্তব পানি ভাঙা অতীত কোনো দিনও অন্ধকার ভবিষ্যতের টর্চ লাইট হতে পারে না। সেটা ঠিক, কিন্তু না শোনো, অতীতকে তোমরা বর্জনীয় মনে করতে পারো, কিন্তু তা বলে সেটাকে কখনোই এক্সাম্পলিফাইও করাটা, যদি অ্যাডাপ্ট করবে না, যদি বর্জনীয় মনে করো, তাহলে সেটাকে এক্সাম্পলিফাই করাটা ততোধিক। আর তোরা শুধু তাই করছিস, তোরা পরিকল্পিতভাবে সেটাকে নর্মালাইজ করে ফেলেছিস। You are right, Joey. This cannot be our reality. ভয় পাচ্ছ? আমাকে প্রায় মুহূর্তে দেখে তো ভয় পাওনি? কার্গিল মনে আছে, তখনও তো ভয় পাওনি? এটা অন্যরকম শত্রু ছিল, অন্যরকম লড়াই। You are right. সেই শত্রুকে চেনা যেত, সেই শত্রু হিংস্র চোখে দেখেছি ঘৃণা আমার দেশের বিরুদ্ধে, আমার ভাই বোনেদের বিরুদ্ধে। কিন্তু এই শত্রুর চোখে দেখি চকচকে লোভ। পবিত্র বাবু, সেই লোভে, সেই চোখে নৈতিকতা নেই, অনুশোচনা নেই, দ্বিধা নেই। অমিতাভ বাবু, আপনি হয় মাতাল না হয় মানসিক ভারসাম্যহীন। অমিতাভ বাবু প্লিজ প্লিজ, আপনি বন্দুকটা নামান, আপনি শান্ত হন প্লিজ। স্যার আপনি একটু রিল্যাক্স করুন, আমরা আবার কোর্টের কাছে যাব। আমি জানি কোর্ট আবার আমাদেরকে নির্দেশ দেবে তদন্ত করার। পবিত্র বাবু, এই পৃথিবীর হাজার হাজার মানুষ জানে, আমরা সবাই জানি যে কারা দোষী, কিন্তু লাভে বিচারের আওতায় আনা যাচ্ছে না।
কারণ সেই বিচারের পথ কিছু কুকুর দিয়ে বন্ধ করা রয়েছে, কিন্তু শাস্তি তো পেতেই হবে, তাই না? অভিজিৎ বাবু, একটা কাঠামোতে যখন খুন ধরে তখন তো সেই কাঠামো ভেঙে ফেলতে হয়, তাই তো? আমার কাছে কিন্তু বন্দুক আছে, আমি স্লোরে। বাবা বাবা বন্ধ করো, আপনি রাখুন। বন্ধ করো সব ফালতু কথা। তুমি তুমি কতজনকে খুন করবে বলো? আমাদের সবাইকে, 60 নিরীহ মানুষকে খুন করে তুমি বিপ্লব আনতে পেরেছিলে? হ্যাঁ পারিনি, কিন্তু উদ্দেশ্য ভুলছিল আমি। অপায়ত করছি পার গিয়ে পাক সেনাদের মুখোমুখি হয়ে আমি মৃত্যু ভয় বাড়ি এখনো পাচ্ছি না। অভিজিৎ বাবু, আপনি পাচ্ছেন? আপনি আবার বন্দুকটা রাখুন, নাহলে কিন্তু গুলি চলবে। আমরা তুমি এ খাওয়া নেই। এখন আইন আছে, আদালত আছে। This is not your fight. Not my fight, not anybody's fight. And whose fight is this, Joey? অমিতাভ বাবু, আপনি বন্দুকটা রাখুন। বিশ্বাস করুন, আমি শুধু ওই নোটবুকটা আর পেপারসগুলো নিয়ে আসতে বলেছিলাম। খুনের অর্ডারটা আমি সেটাতে দিই। ওটা তো অভিজিৎ বাবু। কি? আমি কি বললেন? আমি ওখানে ছিলাম যখন আপনি পাঠ্যকে বললেন স্যার বিশ্বাস করুন, ওটা একদম ভুল হয়ে গেছে। রাগের কথায় ভুল করে কোনো গল্প এভাবে শেষ হয় না, শেষ হতে পারে না। আমাদেরও গল্প শেষ হবে না। আমরা আজ এমন একটা সমাজে বাস করছি যেখানে মূল্যবোধ একেবারে তলানিতে এসে পৌঁছেছে। চিত্ত সেখানে আর ভয়শূন্য নয়, জ্ঞান আর ভূত্ব নয়। তবু এখনো গোটানো আস্তিন আছে, শক্ত মেরুদণ্ড আছে, রুখে দাঁড়াবার স্পর্ধা আছে। এই ঘটনার সাক্ষী ছিলাম আমি, আমার চরিত্র তৃষা বেত্র। কিন্তু বাস্তবে এই ঘটনার সাক্ষী আমরা, আপনারা সবাই। কিন্তু এটা বাস্তব হতে পারে না, আমরা হতে দিতে পারি না, হতে দিতে পারি না, হতে দিতে পারি না। What an amazing and thought-provoking production that was, wasn't it, audience? Thank you. Now I request to stage Mr. Vivek Dash, the director of the play, to come and say a few words and also introduce the cast and crew. Vivek Dash, please come on stage. Can I have the crew here, please? Full crew here, please. Thank you. Thank you all for coming today evening, and spending your evening with us, Sunday evening. I hope you enjoyed the play. This was a pretty heavy play, but this is something that is real. It's like today, it's with all of us. Firstly, it's any director's delight to work with a cast and crew as talented as this. And I would like to introduce the crew first and the cast. Our production manager was Moshe.
And who else other than Shubhen could have done this kind of film? By the way, this music is absolutely brand new. It is created for this film, for this production, and like always, he's surpassed himself. On lights, we had Kaushik Ghosh, first time light person. Sound, we have Abhishek Paul. Sets, we had Shukalpa Bishwash, Arup Datta. Arup is not yet here. Set transitions, we have Saurabh Datta, Shomit Chaudhary, and Manoj. Beside all our cast, everybody pitched in for the set transition. Set design and projection, Pratik Sharkar. Everybody knows him by now. Props, Pinky Das. Super titles, Ritu Ghoshal. Costumes, Moushumi Das, and a special thanks to Shubhaprada Ghoshal, Moldita Das, Paramita Das, and Deepa Mondal, and Moudina in procuring the costumes. Marketing, we had Sanganika and Amrita Sarkar. Makeup, Namrata Niyogi, Sky, Swapushachi Basu, and Ritu Ghoshal. He sometimes mixes up his names and the name on stage, so we have to. Stage preparation, Saurabh Datta. This Saurabh, it's gone. Still photography, Abhijit, is he here? Photographs. Video photography is HUSD stars. Thank you so much for the video photography. James, Sophia, and the queue. Thank you all very much. Let's come to the cast. We'll start with the Wonder Woman of our team, and we'll start alphabetically. Moushumi Das. Maulina Chakraborty Mukherjee. Oleg Kade. Pinky Das. And now we go to the boys. Debashish Roy Chaudhary. Adodip Shannal. Omshu Bhattacharya. Ashish Chakraborty. Nirmala Sharma. Pranav Kondalya. Raja Mitra. Rahul Tiwari. Sky Basu. Shubhaprada Ghoshal. Shubhradip Chakraborty. He couldn't take his gun out, so this is the right time for him. Saurabh Datta. Our voice actors were Amrita Sharkar, Maulina Chakraborty Mukherjee, Kaushik Ghosh, and Moushumi Das. Ushers. Special thanks to Sudipto Chatterjee for front house management and flavor. Thank you, Sudipto, wherever you are. There you go. Our ushers were Paramita Roy, Sudeshna De, Kya Bandyopadhyay, Paushali De Chaudhary, and Sumit De Chaudhary. With this, we come to the end of the play. As you can understand, this is our third production, Stagecraft's third production. All the previous productions, we had original script, original story, and original music, including this one. And we wish to continue in the same trend. If you have enjoyed today's play, please tell others. We have no other shows coming up, so we'll see you in next play. But thank you so much for being with us tonight and enjoying the play. Hold on. সব্যসাচী আমার তুমির এখনো দু একটা তীর আছে So let me introduce Vivek Das, the playwright and the director. And I should mention that possibly
you have seen it. This is a very contemporary and difficult subject. And I would congratulate the playwright and the director for his courage to write something like this and also stage this one. So I would like to kind of say one more thank you. And thank you to all. Dear theatre lovers, we have another good news for you. Our Bengali theatre community's next production will be Badul Sharkar's Michil, presented by Ba as an homage to the playwright's birth centenary. It will be staged at 3 p.m. on December 6th at Cupertino Library and at 3 p.m. on December 7th at Milpitas Senior Center. Bath will present Michil in the original third theatre format. There will be no sets, no special lights, no special props, no background music, no makeup, and no mic. Just the actors and the audience in close proximity. Bay Area has not seen this type of play before. For more information, please visit bath.us. Thank you, ladies and gentlemen, on behalf of Stagecraft and Yatra for joining us this evening. Your support of theatre is the fuel that keeps us going, and we are so grateful to have such a robust audience for Bengali theatre here in the Bay Area. We'd like to extend our gratitude to the city of Hayward, and please, ladies and gentlemen, give a huge round of applause to the HUST management and staff for making all of this possible. Thank you all. Thank you. One more thing, as you have seen, this format is different from what you've done in the past. Our audience has been telling us we have seen too many plays, we keep, we have play saturated, etc. So we are trying a new format where two teams have teamed up together to present two different plays on the same stage, 2 days in a row. We wanted to test the success of this type of format, and we have really successfully staged these two plays together. So some adjustment needs to be made, but I think this is a format that can sustain us for in future. Thank you so much for supporting us. Please keep coming. Please support us in our growth. Thank you. Ladies and gentlemen, it's me again, sorry. We hope you enjoyed the plays tonight, and we look forward to seeing you at our next events. Have a good night. And ladies and gentlemen, before you leave, please do visit the food stall. We have lots of samosa and pichka left for you. Thank you. See you soon. Bye. There's food outside in the concession. If anybody is interested, please go to the food place and they will give you food. Thank you. Oh, they're giving you buy two, get one free. Mm-hmm.